এলাম বিরতির পর। এই মুহূর্তে সবথেকে বড় খবর, গোটা দেশে 5 রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি অনেকটাই পিছিয়ে। এখনই বলা যাচ্ছে না, তবু এটা নিশ্চিত রাজস্থান এবং ছত্তিশগড়ে বিজেপি তার সরকার হারাচ্ছে। মিজোরামে সরকার হারাচ্ছে কংগ্রেস। তেলেঙ্গানায় তেলেঙ্গানা টিআরএস আবার সরকার গড়ার পথে, এবং মধ্যপ্রদেশে নেক টু নেক ফাইট, কিন্তু ফটো ফিনিশে এগিয়ে কংগ্রেস। আমি চলে যাব মধ্যপ্রদেশে। 230টার মধ্যে 227টা রেজাল্ট, 29টার ট্রেন্ড আসতে শুরু করেছে। 115টা কংগ্রেসে গিয়ে 100টায় বিজেপি এগিয়ে। ম্যাজিক ফিগার 116। 115টায় কংগ্রেসে গিয়ে 14টায় আদার্স। এই 14টার মধ্যে 6টি রয়েছে মায়াবতীর। সব মিলিয়ে মধ্যপ্রদেশে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। রাজস্থানে 73টা বিজেপি, 99টা কংগ্রেস। ম্যাজিক ফিগারের থেকে একটি আসন দূরে রয়েছে। যদিও ট্রেন্ড এখন রেজাল্ট নয়, কিন্তু তবুও কংগ্রেস এগিয়ে রয়েছে। বিজেপি আর্লি মর্নিং এ যতটা পিছিয়ে ছিল তার থেকে কিছুটা মেকআপ করেছে। তার কারণ বিজেপিকে আমরা অনেকটাই পিছিয়ে দেখেছিলাম, কিন্তু বিজেপি অনেকটাই মেকআপ করতে পেরেছে। ছত্তিশগড়ে কিন্তু রীতিমতো সুনামি। 59টি আসন কংগ্রেস এগিয়ে রয়েছে, 23টি আসনে বিজেপি, এবং অজিত যোগী মায়াবতী জোট 8টি আসনে এগিয়ে রয়েছে। এখানে ম্যাজিক ফিগার কিন্তু 46। এখানে কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে কংগ্রেস। মিজোরামে কিন্তু সরকার হারাচ্ছে কংগ্রেস, এটা নিশ্চিতভাবেই বলে দেওয়া যায়। লালথান হাওলার মিজো ন্যাশনাল ফ্রন্ট কিন্তু 27টি আসনে এগিয়ে রয়েছে। ম্যাজিক ফিগার এখানে 21। কংগ্রেস কিন্তু সরকার থেকে পতন হচ্ছে নিশ্চিতভাবেই বলে দেওয়া যাচ্ছে। তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি অর্থাৎ টিআরএস কিন্তু অসম্ভব ভালো রেজাল্ট করেছে, এবং আগের থেকেও ভালো রেজাল্ট করতে চলেছে। তার কারণ তারা 93টি সিটে এগিয়ে রয়েছে, এবং কংগ্রেস চন্দ্রবাবু নাইডু জোট 16টি আসনে এগিয়ে রয়েছে। খুব খারাপ ফল করছে কংগ্রেস তেলেঙ্গানাতে। এই মুহূর্তে আমার সঙ্গে যারা অতিথি হিসেবে নতুন যোগদান করেছেন, আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন সুদীপ্ত সেনগুপ্ত। এই মুহূর্তে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা লাইভ পাচ্ছি, দেখে নেব প্রাইম মিনিস্টার কি বলছেন। शीत सत्र में आप सबका भी स्वागत है। ये सत्र महत्वपूर्ण है। सरकार की तरफ से कई महत्वपूर्ण विषय जो जनहित के हैं, देश हित के हैं, और सभी का ये प्रयास रहे कि जितने अधिकतम काम हम जनहित का कर पाएं, लोकहित का कर पाएं, देश हित का कर पाएं। मुझे विश्वास है कि सदन के सभी सदस्य इस भावना का आदर करते हुए आगे बढ़ेंगे। हमारा निरंतर प्रयास रहा है कि सभी विषयों पर चर्चा हो, खुल करके चर्चा हो, तेज तर्रार चर्चा हो, तीखी तमतमती चर्चा हो, लेकिन चर्चा तो हो। वाद हो, विवाद हो, संवाद तो होना ही चाहिए। और इसलिए हमारी ये गुजारिश रहेगी, हमारा आग्रह रहेगा कि ये सदन निर्धारित समय से भी अधिक समय काम करे, सारे महत्वपूर्ण विषयों को नतीजे तक पहुंचाएं, चर्चा करके उसको और अधिक सार्थक बनाने के लिए, और अधिक मजबूत बनाने के लिए प्रयास हो। और मुझे विश्वास है कि सभी राजनीतिक दल जो मई महीने में कसौटी पर कसने वाले हैं, तो जरूर जनता जनार्दन का ध्यान रख करके इस सत्र का सर्वाधिक उपयोग जनहित के लिए करेंगे, दल हित के लिए नहीं करेंगे। इस विश्वास के साथ मेरी सबको बहुत बहुत शुभकामनाएं। धन्यवाद। কোনো প্রশ্ন নিলেন না নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পার্লামেন্ট সেশনের শুরুতেই তিনি তার বক্তব্য রাখলেন যে তিনি আক্ষরিক অর্থেই সমস্ত ধরনের বিতর্ককে আহ্বান করলেন পার্লামেন্টের মধ্যে, কিন্তু কোনো প্রশ্ন নিলেন না। তার কারণ দেশের যা পরিস্থিতি, যে 5টি রাজ্যের যে নির্বাচন হচ্ছে, বিজেপির ভরাডুবি হচ্ছে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী প্রশ্ন নেবেন না, এটাও খুবই স্বাভাবিক। এখন দেখা যাক যে সত্যি আক্ষরিক অর্থে কোন জায়গায় যেতে চলেছে এই 5 রাজ্যের ভোটের রায়। বিজেপি কিছুটা হলেও ফিরে এসেছে রাজস্থানে। আমরা আসবো আমাদের আলোচনায়। আমি আমাদের নতুন অতিথি যারা আছেন
তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার স্টুডিওতে শিবাজি দা তো ছিলেনই, জয়েন করেছেন সুদীপ্ত সেনগুপ্ত, বিশিষ্ট রাজনৈতিক বিশেষজ্ঞ, সাংবাদিক, দীর্ঘদিনের সাংবাদিক। সুদীপ্ত দা, তোমাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমাদের আরেক স্টুডিওতে রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে নতুন এসেছেন পঙ্কজবাবু, ছিলেন বিজেপির পক্ষ থেকে, কংগ্রেসের পক্ষ থেকে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। এসেছেন পার্থপ্রতিম বিশ্বাস, পার্থবাবু আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। এসেছেন অমিতাভ রায়, অমিতাভ বাবু আপনাকেও স্বাগত আমাদের স্টুডিওতে। অভিষেকের কাছে আমি যাব যে একটা প্রশ্ন নিয়ে, সেটা হচ্ছে যে ক্ষমতায় আসার পর, আমি কংগ্রেসের ক্ষমতায় আসার কথা বলছি, কংগ্রেসের দায়িত্ব নেওয়ার পর যত নির্বাচনে রাহুল গান্ধী নেতৃত্ব দিয়েছেন সব নির্বাচন কংগ্রেস হেরেছে, এবং রাহুল গান্ধীকে নিয়ে একটা সমস্ত মহলে পাপ্পু বলে একটা হাসির খোরাক করা হতো। তা পাপ্পু কি এবার সত্যি পাপ্পুর যে খোলস সেটা ছেড়ে বেরিয়ে প্রকৃতি অর্থে যে নেতার জায়গায় বা একটা দেশকে বা দলকে নেতৃত্ব দেওয়ার জায়গায় পৌঁছাতে পারলেন? এটা যারা হাসির খোরাক করতেন, এটা তাদের ঔদ্ধত্যকে এই প্রশ্নটা করুন, আমাদেরকে নয়। এক নম্বর, কারণ দেশের বাকি মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা নিয়ে কোথাও সমস্যা ছিল বলে আমরা মনে করি না। কারণ আমরা তো এটাও শুনেছি যে আমাদের যিনি প্রধানমন্ত্রী তাকে অনেক জায়গায় ফেকু বলা হতো। তো সেই আলোচনায় না হয় নাই বা গেলাম, একটা মিনিমাম স্বাধীনতা আজকে আমরা রাখবো। কারণ আমরা দেখেছি যে আমাদের অন্য পক্ষ যখন জিতেছে তাদের অহংকারের পরাকাষ্ঠাটা কি ছিল, আজকে আমাদের যখন ভালো ফল আসছে আমরা অন্তত তাদের মতো করব না, এইটুকু আমরা বলবো। আর আসা যাক ফলাফলের নিরিখে। প্রথমেই বলি, এই স্বস্তি বা এই সাফল্য শুধু কংগ্রেস পার্টির নয়, এই তিনটে রাজ্যের এবং দিনের শেষে সারা দেশের মানুষের সাফল্য এবং স্বস্তির জায়গা। আমরা তো সবসময় মাঠে আছি, লড়াইতে থাকি, হারলেও থাকবো, জিতলেও থাকবো, কিন্তু এই ফলাফল দেখিয়ে দিল যে 4.5 বছরের ভেতর পুঞ্জীভূত ক্ষোভ কোন জায়গায় যেতে পারে, যে সব জায়গা থেকে ধরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। আমাদের এগেনস্টও অ্যান্টি ইনকামবেন্সি এসছে, কিন্তু 70 বছর বাদে, এদের এসছে 4.5 বছর বাদে। এটাই পার্থক্য। সময়ের নিরিখে বিরক্তিটা কোন জায়গায় পৌঁছলে এই সংখ্যা আসে, সেটা আমি আপনি সবাই জানি। সুদীপ্ত সেনগুপ্ত, বিষয় এখনো পর্যন্ত যে কটা ফলাফল যেগুলো আসছে, সেটা আমি প্রথমে বলবো এটা একটু প্রাথমিক ফলাফল, কিন্তু কারণ এবার গণনা পদ্ধতিতে কিছু পরিবর্তন করা হয়েছে। প্রত্যেক রাউন্ডের শেষে আলাদা করে একটা সার্টিফিকেট দেওয়া হবে, যেটা আগে তো মানে সমস্ত গণনা শেষ হয়ে যাওয়ার পরে দেওয়া হতো। প্রত্যেক রাউন্ডের শেষে ভিভিপ্যাট রিকনসিলিয়েশন হবে, মানে মিলিয়ে দেখা হবে যে ভিভিপ্যাটের সঙ্গে মিলছে কিনা। ফলে একটু কিন্তু বেশি সময় লাগবে, এটা দর্শকদের সকলেরই প্রথমে জেনে রাখা ভালো। তা সত্ত্বেও এত বেশি সংখ্যক আসনের ফলাফল এসেছে, এবং সেই ফলাফলগুলো যেহেতু সারা রাজ্য থেকে, এটাকে স্ট্যাটিস্টিক্যালি এটা যথেষ্ট মানে বিবেচনা করার মতো গ্রহণযোগ্য একটা চিত্র। সেখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রদেশে কিন্তু অনেকেই ভেবেছিলেন যে আরেকটু মানে একেবারে বরাবর কাঁটায় কাঁটায় লড়াই হবে, সমানে সমানে লড়াই হবে। সেখানে কংগ্রেস যেভাবে এগিয়ে আছে সেটা যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করার কারণ আছে। রাজস্থানে কিন্তু অনেকেই ভেবেছিলেন যে আরও বেশি লিড কংগ্রেস পাবে, অনেকেরই পর্যবেক্ষকদের ধারণা ছিল, বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা তো সেরকম আসছিল। সেটা কিন্তু হয়নি। এখানে কিন্তু বিজেপি যথেষ্ট লড়াই দেওয়ার মতো জায়গা আছে, হারছে কিন্তু লড়াই হচ্ছে। সব থেকে বিস্ময়কর ফল হচ্ছে ছত্তিশগড়ে কিন্তু কংগ্রেস যে এতখানি ভালো ফলাফল করবে এটা কিন্তু কেউই ভাবেনি। আমার ধারণা কংগ্রেস নেতারাও ভাবেননি তারা এত ভালো ফল করবেন। ছত্তিশগড়ে কংগ্রেস এরকম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে, এবং অজিত যোগী মায়াবতীর যে জোট হয়েছিল সেটাকে একটা বড় ফ্যাক্টর বলে মনে করা হচ্ছিল। তারা এখনো পর্যন্ত 8টি আসনে তারা এগিয়ে আসার ট্রেন্ড দেখা যাচ্ছে। তারা কিন্তু খুব একটা কিছু করতে পারেনি। ছত্তিশগড়ের ফলাফলটা খুব সিগনিফিক্যান্ট, খুব মানে তাৎপর্যপূর্ণ আমার কাছে এই জন্য। আগামী দিনে গতকালই দিল্লিতে যে বৈঠকটা হয়ে গেছে, আমরা আলোচনা করছিলাম যে মায়াবতী অখিলেশ ছিলেন না, আজকের রেজাল্টের পর মায়াবতী অখিলেশ সামনে কিন্তু রাজনৈতিক ছবি বদলে গেল, অনেক বদলে গেল। এবং মায়াবতী কিন্তু এখন অবশ্যই ভোটের এখনো কয়েক মাস বাকি আছে, এবং রাজনীতিতে তো সবকিছু যা চোখের সামনে আসছে তা দিয়ে হয় না, তার আড়ালেও অনেক কিছু থাকে। অনেক কিছু সিবিআই এর মতো সংস্থাকে দিয়ে অনেক কিছু করানো হয়, যার ফলে রাজনৈতিক নেতাদের, মায়াবতীর মতো নেতাদের বিশেষ করে, যাদের মানে কাবার্ডে অনেক, আলমারিতে অনেক লুকোনো কঙ্কাল আছে, তাদের পক্ষে অনেক সমস্যা আর কি। সেগুলো অনেক চাপ সৃষ্টি করে, এগুলো আমরা সকলেই জানি। সেগুলো কতটা কি কাজ করবে সেটা এখনই বলা মুশকিল, কিন্তু রাজনৈতিকভাবে আপাত দৃষ্টিতে যে দেখা যাচ্ছে, মানুষের সঙ্গে চলাটা যদি নিরিখ হয়, যদি বিচার্য হয়, তাহলে কিন্তু মায়াবতী এখন এদিকে চলে আসতে বাধ্য। আমার একটাই সুদীপ্তর সঙ্গে অ্যাড করার, যে মায়াবতীর একটা যে ভয় ছিল একটু সাহস পাবেন আজকের রেজাল্টের পরে,
যে এইটা যদি ওরা সাহস করে উত্তরপ্রদেশে দাঁড় করায়, অর্থাৎ অখিলেশের সঙ্গে মায়াবতী সপা বসপা, তাহলে কিন্তু একদম ভারতবর্ষের রাজনৈতিক চিত্র কিন্তু বদলে আমি আমি অমিতাভ বাবুর কাছে আসবো। অমিতাভ বাবু, গত 14 সালের এই লোকসভা নির্বাচনে রাজস্থানে 25টা সিটের মধ্যে 25টাই বিজেপি পেয়েছিল এবং মধ্যপ্রদেশে 29টা সিটের মধ্যে 26টা বিজেপি পেয়েছিল, এই যেটা আলোচনা হচ্ছিল, এবং ছত্তিশগড়ে 11টা সিটের মধ্যে খুব সম্ভবত 10টা বিজেপি পেয়েছিল। এই জায়গায় দাঁড়িয়ে বিজেপির পক্ষে 2014 অনেকটাই টাফ হয়ে গেল না? এখন আমার আজকে যেটা মনে হচ্ছে, লোকসভা ভোটের ফলাফল ঘোষিত হয়ে গেল, আজকে সেমিফাইনাল নয়, বিভিন্ন কাগজে বা যেটা বলা হচ্ছে, মানুষের ক্ষোভ যে জায়গায় পৌঁছেছে। এবং মমতা ব্যানার্জি যে কথাটা বলেছিলেন, বিজেপির বিরুদ্ধে যে যেখানে শক্তিশালী তাকে ভোট দেওয়া হোক, জনগণ অলিখিত জোট তৈরি করে দিয়েছে এবং তার ফলাফল আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি। এবং তার কারণে বিজেপির যে নেতারা এখনো ভাবছেন সম্ভাবনা আছে, তারা বোধহয় বুঝতে পারছেন না, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? প্রলয় বন্ধ থাকবে না। এটা উদাহরণটা দিয়েছেন পার্থবাবু। গতকাল সন্ধ্যাবেলায় আমরা এই আলোচনাটা করছিলাম এবং আপনি শুরু করলেন যে কৃষকদের একটা ভয়ানক ক্ষোভের কিন্তু প্রতিফলন এবারের ভোটে হতে চলেছে। আক্ষরিক অর্থে কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি যে এই যে তিনটে স্টেট, যে তিনটে স্টেটে ভোট মানে মেনলি বিজেপি ক্ষমতায়, যেমন রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এখানে কিন্তু সংখ্যালঘু ভোট বিরাট কিছু আছে তা নয়। এটা কিন্তু বিজেপির আসলে পুরনো আরএসএস এর একটা বড় জায়গা, আর আজকের নয়, আজ থেকে 50-60 বছর আগেও বলতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও কি কৃষকদের যে নেতিবাচক ভোটটা কিন্তু পড়েছে? অবশ্যই। কালকের আমরা সন্ধ্যাবেলায় যখন যে আলোচনা করছিলাম, আমি তারই কন্টিনিউয়েশন হিসেবে বলে আমি আর একটা শব্দ বলেছিলাম যে জাহাজ যখন ফুটো হয় তখন সবার আগে টের পায় হচ্ছে যে জাহাজে থাকা ইঁদুর। তারা যখন জল ছাড়তে শুরু করেন, মানে কালকের থেকে এনডিএর যে ভাঙন, সেটাই প্রমাণ করছিল যে জাহাজ আসলে ফুটো হওয়ার দিকেই যাচ্ছে, এবং সেটা আজ সকাল থেকে কিন্তু প্রমাণিত হলো। দ্বিতীয়, আপনি যে অংশটা বললেন সেটাও অত্যন্ত জরুরি একটা বিষয় ভারতবর্ষের লোকসভা নির্বাচনের নিরিখে, যে যে রাজ্যগুলোতে ভোট হচ্ছিল, এই রাজ্যে বিশেষত রাজস্থান এবং মধ্যপ্রদেশে মাইনরিটি ভোটারের সংখ্যা 10%-রও কম, প্রায় 90% হচ্ছে হিন্দু ভোটার। এবং এই নির্বাচনে বিজেপির পক্ষ থেকে যে হিন্দুত্বের যাবতীয় তাস খেলার চেষ্টা করা হয়েছে পোলারাইজেশন পলিটিক্সের জায়গা থেকে। কিন্তু এতৎ সত্ত্বেও এই যে হিন্দুত্বের ওয়ার্কশপ বলতে যে অংশটাকে বোঝানো হয় এই দুটো রাজ্যের ক্ষেত্রে, যে যদি সেই রাজনীতি সফল না হয় তাহলে তার একটা বড় কারণ হচ্ছে যে কৃষকের দুর্দশা। আমরা এটাও আলোচনা করছিলাম যে দেখবেন যে কৃষকরা, আমি এই গত 4-5 বছরে সংরক্ষণের প্রশ্নে কৃষক আন্দোলন হচ্ছে, কৃষকরা আন্দোলন করছে, বা শ্রমিকরা যদি কখনো সংরক্ষণের প্রশ্নে আন্দোলন করেন তখন বুঝবেন যে দেশের শিল্পের অবস্থাও খারাপ এবং দেশের কৃষির অবস্থাও খারাপ। আমি বলছি যে গুজরাটে ইলেকশন এই প্রথম ইন্ডিকেশন দিয়েছিল যে যখন গুজরাটের সংরক্ষণের দাবি, কালকে আমি আলোচনা করছিলাম যে একটা রুরাল গুজরাটের যে, হ্যাঁ একেবারে তাই। ফলে সেখানে দাঁড়িয়ে যখন বোঝা যাচ্ছে যে কৃষকরা মানে আমি বলবো যে পিছিয়ে যাচ্ছেন, এবং যে ধরনের কৃষক মিছিলগুলো আমরা দেখে অভ্যস্ত হলাম গত 1-1.5 বছরে, তাতে বোঝা যাচ্ছিল যে কৃষকরা সত্যি সত্যি খারাপ অবস্থার মধ্যে গেছেন। এবং সেই অর্থে যদি বলেন যে আজকের থেকে আজকের দিনের শুরুয়াতটা হলো, যেটা 4.5 বছর ধরে যে প্রতিশ্রুতি সরকার দিয়ে এসেছিলেন, আজকের হচ্ছে যে সেই প্রতিশ্রুতি ভঙ্গের ফল। এবং সেখানে দাঁড়িয়ে কৃষকরা যে জবাবটা দিয়েছে বলে প্রাথমিক ধারণা, যে তাতে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় প্রত্যেকটা ক্ষেত্রেই কৃষির সংকট এবং কর্মসংস্থান এই দুটো একটা মেজর ইস্যু হিসেবে উঠে এসছে। ফলে ভারতবর্ষের লোকসভা নির্বাচন 19 আর 6 মাস যখন বাদে হতে চলেছে, তখন বিজেপির বোঝা উচিত যে আসলে হিন্দুত্বের নামে কিন্তু ভোট আর হবে না, রাম মন্দির, রামরথে বিনিয়োগ করেও কিন্তু ভোট আসবে না। যে বিকাশের কথা বলেছিলেন সেই বিকাশ যেহেতু অধরা থেকে গেছে, মানুষ জবাব দেওয়ার সুযোগ পেয়ে সেটাকে এক্সারসাইজ করছে, ব্যালট বক্সে দিয়েছে। পঙ্কজ বাবু, হিন্দুত্ব, রাম মন্দির, দেখুন বিষয়টা হচ্ছে যে নির্বাচনের চুলচেরা বিশ্লেষণ হবে, কিন্তু এখনো পর্যন্ত এটা তো দেখা গেছে যে পরিমাণ ক্ষোভের কথা বলা হচ্ছিল, হয়তো হতে পারে রুরাল বেঙ্গল, রুরাল রাজস্থান কি আরবান রাজস্থান আলাদা করা এই বিষয়টা, বা মধ্যপ্রদেশের ক্ষেত্রেও বা ছত্তিশগড়ে, কিন্তু
একটা জিনিস মনে রাখতে হবে যে 15 বছর কন্টিনিউয়াস একটা শাসন হলে কিছু মানুষের কিছু ক্ষোভ জন্মাতে পারে, এবং রাজস্থানে একটা ট্রেন্ড আছে 5 বছর পর পর সরকার পরিবর্তনের, সেই দুটো বিষয়ও এখানে কাজ করেছে। বিজেপি কিন্তু হেডকোয়ার্টার যেটা মনে করা হয়েছিল আমরা যে সকাল একেবারে থেকে সব জায়গায় clean sweep পঙ্কজবাবু এক হয়ে মিনিট, যাবে। পঙ্কজবাবু এক মিনিট আপনার কাছে আসছি, পঙ্কজবাবু মাফ করবেন এক মিনিট আপনার কাছে আসছি, আপনার কাছে আসছি। রচনা উপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন বিজেপি হেডকোয়ার্টারের সামনে। रचना जी क्या हाल है, क्या क्या चल रहा है, क्या माहौल है बीजेपी हेडक्वार्टर में? जी बिल्कुल, जिस तरीके से 5 राज्यों के चुनावी रुझान सामने आने शुरू हो गए हैं, अगर हम देखें इन रुझानों के तौर पर, तो राजस्थान और छत्तीसगढ़ में बहुमत के साथ कांग्रेस सरकार बनाती नजर आ रही है। लेकिन अगर हम एमपी की बात करें तो यहाँ पर नेक टू नेक की फाइट देखने के लिए मिल रही है। साथ ही साथ अगर बीजेपी के माहौल की बात करें तो फिलहाल जो नेताओं से हमारी बात हुई है उनका भी यही दावा है कि जो बीजेपी की अपनी सरकार बनाएगी, चाहे वो छत्तीसगढ़ हो, राजस्थान हो या फिर मध्य प्रदेश की बात करें, अभी तक यही दावे किए जा रहे हैं, जो कि उनका कहना है कि एग्जिट पोल एग्जैक्ट पोल नहीं है और अभी सिर्फ रुझान सामने आए हैं, क्योंकि तस्वीर साफ होना अभी बाकी है। क्योंकि जिस तरीके से दिन बढ़ेगा और रिजल्ट सामने आएंगे उसके बाद ही साफ हो पाएगा कि क्या कुछ यहाँ पर देखने के लिए मिल रहा है। हालांकि अगर हम कांग्रेस की बात करें तो कांग्रेस में जरूर जश्न का माहौल है, क्योंकि राजस्थान और छत्तीसगढ़ में बहुमत के साथ वो सरकार बनाते नजर आ रहे हैं। तो ये देखने वाली बात होगी कि जब पूरे परिणाम सामने आएंगे तो क्या कुछ देखने के लिए मिलता है यहाँ पे। तो बीजेपी लीडर को अभी भी उम्मीद है जो राजस्थान और छत्तीसगढ़ में उन्होंने सरकार बनाएंगे? जी बिल्कुल, उन लोगों का कहना है कि जिस तरीके से राजस्थान और छत्तीसगढ़ में ज़रूर यहाँ पर पिछड़ती नज़र आ रही है बीजेपी, चूँकि अभी तक जो बीजेपी की सरकार थी, लेकिन अभी भी फिलहाल उन्हें उम्मीद है। लेकिन मध्य प्रदेश की बात करें तो मध्य प्रदेश में कांटे की टक्कर है यहाँ पर, तो उम्मीद अभी बरकरार है क्योंकि रिजल्ट पूरी तरीके से सामने आना बाकी है। तो ऐसे में जब तक पूरे रिजल्ट सामने नहीं आते तो कुछ भी कहना यहाँ बहुत ज़्यादा मुश्किल है, क्योंकि रिजल्ट्स के ऊपर सब कुछ डिपेंड करता है। तो उसी का इंतजार यहाँ पर है, क्योंकि रुझान एक के बाद एक आ रहे हैं। जैसे जैसे सामने तस्वीर आती जाएगी और ये सब क्लियर होगा कि सरकार कौन बनाएगा, कांग्रेस की सरकार बनेगी या बीजेपी की सरकार बनेगी। फिलहाल अभी तक के जो रुझान है तो राजस्थान और छत्तीसगढ़ में कांग्रेस सरकार बनाती नजर आ रही है और एमपी में, मध्य प्रदेश में यहाँ पर नेक टू नेक की फाइट दिखाई दे रही है। रचना जी हमें एक बात बताइए, एक जानकारी दीजिए, अभी बीजेपी हेडक्वार्टर में कौन कौन लीडर मौजूद है, कौन कौन आए हैं अभी तक? जी अभी अगर हम बीजेपी की बात करें तो यहाँ पर फिलहाल बीजेपी के जो भी वरिष्ठ प्रवक्ता हैं वो यहाँ पर मौजूद हैं। कैलाश विजयवर्गीय भी यहाँ पर मौजूद हैं। तमाम जो बीजेपी के वरिष्ठ प्रवक्ता हैं वो यहाँ पर मौजूद है। इसके बाद अगर हम और नेताओं की बात करें तो धीरे धीरे उन लोगों का भी आना यहाँ पर लगातार जारी है। तो सभी लोग यहाँ पर पहुँच रहे हैं। माहौल की बात करें तो सभी को इंतजार है पूर्ण रूप से जो परिणाम सामने आने हैं, तो उसी का इंतजार हो रहा है। और फिलहाल जो माहौल है वो संयमित माहौल यहाँ पर देखने के लिए मिल रहा है। हालांकि कांग्रेस में जश्न का माहौल जरूर दिख रहा है, लेकिन अगर बीजेपी की बात करें तो यहाँ पर बेहद संयमित माहौल यहाँ नजर आ रहा है। बीजेपी, थैंक यू, धन्यवाद रचना जी। बीजेपी हेडक्वार्टर में अंदर नेता लोग है, लेकिन बाहर एक भी कर्मी, एक भी सपोर्टर नहीं है। ये बीजेपी ऑफिस का এখন চিত্র হচ্ছে এই অবস্থা। বাইরে কোনো নেতারা কর্মীরা নেই, কিন্তু ভেতরে হয়তো নেতারা আছেন। উল্টো দিকে কংগ্রেস অফিসের সামনে কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে আমার যা মনে হচ্ছে, আমার অভিজ্ঞতা যা বলছে, এবং আমি দীর্ঘদিন ধরে রাজনৈতিক রিপোর্ট করার অভিজ্ঞতা যা বলছে, যতই নেতারা উম্মিদ করুন না কেন ছত্তিশগড় এবং রাজস্থানে বিজেপি কিন্তু সরকার বানাতে পারছে না। সুদীপ্তদা, একটা কথা, এটা পার্থ যেটা বলছিল আর কি, সেই প্রসঙ্গে আমি একটু বলতে চাই যে পার্থ যেটা বলছিলেন যে হিন্দুত্ব তাসটা তো যত তীব্রভাবে খেলা সম্ভব বিজেপি এই নির্বাচনে খেলেছে। পার্থ যেটা বলছিল অনেকেই সেটা মনে করছে, তো সেটা ফল দিল না, এটা ভোটের ফল থেকে দেখা যাচ্ছে, এটা আমরা সবাই দেখতে পাচ্ছি। কিন্তু তারপরে পার্থর যেটা অবজারভেশন, যে পার্থ মনে করছেন যে এর বিজেপি ফলে এই তাসটা হয়তো ভবিষ্যতে আর খেলবে না। সেখানে কিন্তু আমার সংশয় আছে। একটা স্ট্র্যাটেজি ব্যর্থ হলো মানেই সেটা বিজেপি উইথড্র করে দেবে, সেটা কিন্তু নাও হতে পারে। বরঞ্চ বিজেপির মধ্যে কিন্তু এই শটটা আছে যে যথেষ্ট প্রবলভাবে, যথেষ্ট তীব্রভাবে হিন্দুত্বর তাসটা খেলা হচ্ছে না। সেই জন্যই এই আরো জোরে খেলতে হবে, আরো তীব্রভাবে খেলতে হবে, আরো বাড়াবাড়ি করতে হবে হিন্দুত্ব নিয়ে, এই মতটাও কিন্তু বিজেপির মধ্যে আছে। সুতরাং এই ভোটের ফলাফল থেকে আগামী দিনে হিন্দুত্ব নিয়ে রাজনীতি হবে না, এটা কিন্তু একেবারেই বলা যায় না। বরঞ্চ উল্টোটা আমার মনে হয় আরো বাড়তেও পারে। বলছি আমি অ্যাগ্রেসিভ হবে, কিন্তু এই জায়গাটা নিয়ে খুব একটা অ্যাগ্রেসিভ ওরা হতে চাইবে সুদীপ্ত,
কিন্তু এটার খুব একটা বিরাট ফল দেবে না যদি একটা দেশময় আরো পঙ্কজবাবু, কিছু পঙ্কজবাবু, না হয়। আপনারা কি- আরেকটা খালি কথা বলবো, সুদীপ্ত যেটা বলছে যে প্রথমেই বলেছে, সেটা অন্য আগে বলেছেন, সেটা হচ্ছে যে আজকাল ট্রেনটা যেটা বোঝার, ট্রেনটা কিন্তু একটা জায়গায় আস্তে আস্তে হচ্ছে, এবার একটুখানি সেইটা পাল্টেছে। কিন্তু একটা কথা এটা ঠিক, আজকাল এরকম হয় না যে এই ব্যালট বাক্স খোলা হবে তারপরে এই ব্যালট বাক্স, যখন খোলা হয় বিভিন্ন কনস্টিটিউয়েন্সি যেখানে কাউন্টিং সেন্টার, সেখানে মোটামুটি না, খোলা হয়। সুতরাং একটা জিনিস এটা পরিষ্কার, আমরা যারা- মোটামুটি কিন্তু আমরা যারা আলোচনা সারা করছিলাম, রাজ্যের আমরা picture যারা- পাওয়া যায়। আমরা যারা আলোচনা ট্রেনটা করছিলাম, সারা একটা জিনিস রাজ্যে। পরিষ্কার যে পোস্টাল ব্যালট, যখন পোস্টাল ব্যালট আমরা দেখি, Postal ballot- পোস্টাল ব্যালট রাজস্থানে কিন্তু বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, সরকারি কর্মচারী। ছত্তিশগড় একই রেজাল্ট, মধ্যপ্রদেশেও কিন্তু একই রেজাল্ট ছিল। মধ্যপ্রদেশে বিজেপি পরবর্তীকালে ফার্স্ট রাউন্ডে এগিয়েছিল, সেকেন্ড রাউন্ডে এগিয়েছিল, কিন্তু পোস্টাল ব্যালট কিন্তু যদি ইঙ্গিত হয় সেক্ষেত্রে কিন্তু সরকারি কর্মচারী যদি বিরোধী যায়, সরকারি কর্মচারী, তাহলে তাদের কৃষকরা তাদের বিরোধী গেলে প্রধানত সরকারি ব্যবসায়ীরা কর্মচারী। বিরোধী, মানে অন্যদিকে যাবে না এমন ভাবার কোনো কারণ নেই। পঙ্কজবাবু, কোথাও কি আপনারা দোলাচলে আছেন? এই যে উগ্র হিন্দুত্ব, নরম হিন্দুত্ব, কোথাও কি দোলাচলে? দেখুন, সেই বিষয়টা যদি বলেন যে এখন ভারতবর্ষের রাজনীতিতে আমরা তো দেখছি রাহুল গান্ধীকে মন্দিরে মন্দিরে ঘুরে যেতে, কখনো মানস সরোবর ঘুরে আসতে, আবার আমরা দেখছি যে পশ্চিমবাংলায় সূর্য মন্দির তৈরির তোড়জোড় চলছে, হনুমান জয়ন্তী, রাম জয়ন্তীর চড়ে পালনের তোড়জোড় চলছে। সুতরাং এটা কি শুধুমাত্র বিজেপিকে আইসোলেট করার কোনো মানে আছে বা কোনো অর্থ আছে? আমি মনে করি না। প্রত্যেকটা দল, এবং আপনি দেখুন যে আমাদের দেশের যে সংবিধান প্রণেতারা, তারা কিন্তু এই যে সেকুলারিজম বলে কি একটা জিনিস মানে মাথায় দেয় না, কি করে আমি জানি না, তো সেটা কিন্তু ডিবেট হয়েছে আম্বেদকর এবং তার সঙ্গে নেহেরু কেউই একমত হননি, এবং তারা সেই জন্য 1950 সালের সংবিধানে আমরা দেখিনি, আমরা অনেক পরে তার ইনকর্পোরেশন দেখেছি। সুতরাং ভারতবর্ষের রাজনীতিতে আমি একটাই বলছি যে আমরা কিন্তু একেবারে আগে যেমন বিজেপি যখন কংগ্রেস ধুয়ে মুছে গিয়েছিল, সেটা কিন্তু হয়নি। ছত্তিশগড় ছাড়া দুটো জায়গায় একেবারে চোখে চোখ রেখে লড়াই যে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর থাকা সত্ত্বেও করতে পারছে। সুতরাং এটা মনে করার কোনো কারণ নেই যে বিজেপি ফিনিশ। যারা মনে করছে তারা হয়তো দিল্লিতে গিয়ে দোস্তি আর পশ্চিম বাংলায় কুস্তি তারা করতে পারে, তাদের এটা করার অধিকার আছে, কিন্তু আমি মনে করি না যে আমার মনে হয় না, যেটা আমি আরো অভিষেকের অনেক কাছে ভালো আসবো। সংগত করা যে 2019-কে আরো পরিশীলিতভাবে লড়াইয়ের ময়দানে বিজেপিকে দেখা যাবে, এবং আমরা দেখব যে বিরোধী শক্তিকে পর্যদস্ত করে 2019-এ বিজেপি সরকার গঠন করবে। অভিষেক, মানে অবাক লাগলো শুনে যে পঙ্কজবাবুর মতো এরকম প্রাজ্ঞ এবং বয়স্ক মানুষ এখন এখানে দাঁড়িয়ে বলছেন যে সেকুলারিজম খায় না মাথায় দেয়। আশা করবো বাড়িতে যদি সংসদ অভিযান থাকে গিয়ে মানেটা দেখে নেবেন। যাই হোক, যে প্রসঙ্গে ছিলাম, এই আজকের এই ফলাফলটার গুরুত্বটা অন্য জায়গায়। আমি কতগুলো সমীক্ষা দিতে চাই। সেটা হচ্ছে যে ইতিহাসের পাতায় দেখলে হিটলারের অ্যাকচুয়াল হার কিন্তু নরম্যান্ডিতে হয়নি, স্টালিনগ্রাদে হয়েছিল। নেপোলিয়নের হার কিন্তু ওয়াটারলুতে নয়, বোর্ডিনেতে হয়েছিল। বা আমাদের ভারতবর্ষের অ্যাকচুয়াল স্বাধীনতা কিন্তু 1947 না 1942 তার সলতে পাকানো। আজকের এই প্রসঙ্গটা, আজকের এই জয়টা ঠিক এই কারণে সুদূর প্রসারী। 1, 2, উনি এটা কি বললেন, দিল্লিতে দোস্তি কুস্তি, এটাতে আমরা খুব ভালো রকম ভাবে জানি যে অজিত যোগী রাজনৈতিক প্রাসঙ্গিকতা কার জন্যে ছিল। আমরা মানে মায়াবতীর সঙ্গে আলটিমেটলি যখন বৃহত্তর জোট না হওয়াতে সব থেকে বেশি খুশি যে মানুষগুলো হয়েছিল তারা কারা, এবং আজকে যখন অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন ওই দুজন, তখন সব থেকে বেশি কুম্ভীরাস্ত্র কারা বিসর্জন দিচ্ছে। ওইসব কথা বলে লাভ নেই। দিনের শেষে মানুষের আজকে যে ক্ষোভটা হয়েছে, ক্ষোভটা স্বীকার করতে হবে। শুধু এখানে নয়, গুজরাট বলুন, কর্ণাটক বলুন, সব জায়গাতে ভোটের পার্সেন্টেজে আমরা এগিয়ে আছি, এবং সেটা কিন্তু গ্রামীণ ভোটে। এবং কেন হয়েছে এটা? আজকে 750 কেজি একটা আনাজের দাম যদি 1050 টাকা হয়, তাহলে ক্ষোভটা খুব সঙ্গত। স্বামীনাথন কমিটির সুপারিশ যদি আজকে বাস্তবায়িত না হয়, তাহলে ক্ষোভটা খুব সঙ্গত। আজকে যদি কৃষকরা খালি পায় মহারাষ্ট্র বা যন্তর মন্তরে হাঁটে, তাহলে সেই ক্ষোভটা খুব সঙ্গত। আজকে নোট বাতিলের পর অরবিন্দ সুব্রমণিয়াম থেকে শুরু করে, পানাগারিয়া থেকে শুরু করে সবাই যখন, ইভেন উদয় কোটা গ্রুপের চেয়ারম্যান, এরা কেউ কংগ্রেসই নয়, এরা প্রত্যেকে বলছে নোট বাতিলের মতো এর থেকে বাজে সিদ্ধান্ত হতে পারে না। আপনার জ্বর হলে সবার আগে স্বীকার করতে হবে যে আপনার জ্বরটা হয়েছে, তবে সেটা সমাধান হবে। ধন্যবাদ। এক মিনিট অভিষেক, আমি থামাবো আপনাকে। একটা জিনিস কিন্তু কথায় ফিরেই আসছে, আনাজের দাম, কৃষকদের দুর্দশা,
নোট বাতিল, জিএসটি, এই পয়েন্টগুলোর উপর কিন্তু ভোট নির্ভর করছে।